নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী পার্শ্ববেরই একটি গল্প, গহন যামিনী। এর প্রথম গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। আজকে শোনাবো প্রথম গল্পটিরই শেষাংশটি। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। অনুতোষ মিত্র ড্রয়িং রুমে তখন জবানবন্দির পালা চলছে। সামন্ত সকলকে বসিয়েছেন পাশের ঘরে, একে একে ডাকছেন ড্রয়িং রুমে। তিনি প্রশ্ন করে যাচ্ছেন, দ্রুত হাতে লিখে নিচ্ছেন বিরূপাক্ষ। বাসব এ বাড়িতে এসে খোঁজাখুঁজি করতে করতে রান্নাঘরে গিয়ে পৌঁছল। দুজন বেয়ারা আর একজন রাঁধুনি বিমর্ষ ভঙ্গিতে কথাবার্তা বলছিল। বাসবকে দেখে থেমে গেল। এই লোকটি যে পুলিশের বড় সাহেবের সঙ্গে এসেছে তা তারা লক্ষ্য করেছে। বাসব কোন রকম ভূমিকা না করেই বলল, কয়েকটা প্রশ্ন তোমাদের করব, ঝামেলায় পড়তে যদি না চাও ঠিক ঠিক উত্তর দাও। বলা বাহুল্য, এতে কারো আপত্তি ছিল না। এরপর যে প্রশ্ন উত্তরে পালা চলল তা নিম্নরূপ। অবশ্য উত্তর একজনের মুখ থেকে এলো না, এলো তিনজনের মুখ থেকেই প্রয়োজন অনুসারে। প্রশ্ন, পার্টি শেষ হয়ে যাওয়ার কতক্ষণ পরে তোমরা বাড়ি থেকে গিয়েছিলে? ঘণ্টাখানেক পরে। আমাদের খাওয়া দাওয়ার পর সাহেব বললেন, তিনজনকে কাল দুপুর পর্যন্ত ছুটি দেওয়া হচ্ছে। এরকম ছুটি তোমরা আগে পেয়েছো? অনেকবার। তোমরা ছুটিতে থাকলে সাহেব সকালে চাটা খেতেন কিভাবে? নিজে তৈরি করে নিতেন না দোকান থেকে আনাতেন? বলতে পারবো না। সেদিন তোমরা কটার সময় এখানে ফিরে এলে? বেলা 11টার পর। তখন পুলিশ এসে পড়েছিল। আমাদের সর্বনাশ হয়ে গেছে হুজুর, এমন চাকরি আর পাবো না। মনিব হিসাবে মিত্রমশাই খুব ভালো ছিলেন বুঝতে পারছি। এবার বলো তো, ফিরে আসবার পর তোমরা কি করলে? দারোগা সাহেব আমাদের ভেতরে গিয়ে অপেক্ষা করতে বললেন, পরে আমাদের এজাহার নেবেন। আমরা এখানে চলে এলাম। এসে কি দেখলে? রান্নাঘরে সমস্ত কিছু পরিপাটি করে সাজানো আছে? যেভাবে রেখে যাওয়া হয়েছিল সেভাবে নেই। কিরকম? স্টোভ বেশ কিছুটা সরানো, চিনির কৌটোর মুখটা খোলা, কিছু চিনি এধার ওধার ছড়ানো। কেউ চা তৈরি করেছিল কি বলো? আগে কফি। কিভাবে বুঝলে? কফির শিশিটা স্টোভের কাছে রাখা ছিল। এবার যা জিজ্ঞেস করছি তার উত্তর ভেবে চিনতে দাও। তোমরা রান্নাঘরে আসার পর এমন কিছু দেখেছিলে কি যা আগে এখানে ছিল না? তিনজনই চিন্তিত হয়ে পড়ল। ছোটখাটো কিছু হলেও আমায় বলো, পুলিশকে আগে জানাওনি বলে ভয়ের কিছু নেই, আমি কাউকে বলবো না। ছোট একটা কৌটো টেবিলের ওপর পড়েছিল, ওটা আগে কখনো দেখিনি। কিরকম কৌটো? প্লাস্টিকের, খুব ছোট। ওটা আছে না ফেলে দিয়েছো? আছে, তাকের ওপর তোলা আছে। একজন গিয়ে নিয়ে এলো প্লাস্টিকের তৈরি ঘি রঙের ইঞ্চি দুয়েক লম্বা কৌটো। প্যাচ দেওয়া ঢাকনির ওপর লেখা রয়েছে অমৃত। বিখ্যাত জর্দা এবং পানির মশলা বিক্রেতা। ঠিকানাও দেয়া রয়েছে, মধ্য কলকাতার একটা ঠিকানা। বাসু এবার ঢাকনিটা খুলল, খালি, তবে অতি সামান্য গুঁড়ো গুঁড়ো কি তলায় লেগে রয়েছে। জবানবন্দি তখন শেষ হয়েছে। সকলে আবার একত্রিত হয়েছেন ড্রয়িং রুমে। লং ডিস্টেন্সে অনুতোষ মিত্র ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দানতোষ, কিন্তু কথা হওয়া সম্ভব হয়নি। প্রিয়তোষ লন্ডনে ছিল না। হাউস লেডিকে জানানো হয়েছে সে ফিরে আসার সঙ্গে সঙ্গে যেন দুঃসংবাদ জানানো হয়। কারো জবানবন্দিতে এমন কিছু জানা যায়নি যাতে হত্যাকারীর সন্ধান পাওয়া যায়। পার্টির বিস্তৃত বিবরণ অবশ্য সকলেই দিয়েছেন। এই সূত্রেই বেরিয়ে পড়েছে দানতোষের টাকা চাওয়ার কথা এবং রবীন দত্তর উন্মাদ আশ্রমে টাকা জমা না দেওয়ার কথা। অনুতোষ ব্যাংক থেকে কেন 35,000 টাকা তুলেছিলেন তার হদিশ অবশ্য পাওয়া গেছে। উনি আগামী সপ্তাহে লন্ডন রওনা হচ্ছিলেন। ওখানে তার প্রচুর টাকার দরকার, অথচ সরকার অতি যৎসামান্য নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে থাকেন। কাজেই তিনি হুন্ডিওয়ালাদের সহযোগিতা গ্রহণ করবেন স্থির করেছিলেন। তাই টাকাটা তোলা হয়েছিল। এই সমস্ত কথা জানা গেল প্রদীপের মুখ থেকে। বাসবের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়া হলো। বাসব বলল, এই কেসে আপনারা কেউ আমাকে নিযুক্ত করেননি। বলতে গেলে মিস্টার সামন্ত ধরে নিয়ে এসেছেন আমাকে এখানে। এখন কেন জানি না কেসটা সম্পর্কে আমি ইন্টারেস্টেড হয়ে পড়েছি।
আপনাদের আপত্তি না থাকলে পরে সকলের সঙ্গে কথা বলার ইচ্ছা রইল। এক মুহূর্ত নীরবতা। তারপর সকলেই একে একে সম্মতি জানালেন। সামন্ত বললেন, আপনি এখন তাহলে এদের দেওয়া স্টেটমেন্ট দেখছেন না? দেখব। আপনার অফিসে বসে ধীরে সুস্থে দেখতেই সুবিধা হবে। কাল কোন সময় লালবাজার যাব বলুন? দুপুরের দিকে আসুন। বেশ। আপনার বোধহয় এখান থেকে বেরোতে দেরি হবে। আমি চলি। 12টা বাজার কয়েক মিনিট পরে বাসব লালবাজারে পৌঁছল। আগের দিন অনুতোষ মিত্রর বাড়িতে এইরকম কথা হয়েছিল। সামন্ত অফিসেই ছিলেন। মামুলি 2-4 কথার পর স্টেটমেন্টের কপি বার করে দিলেন। বাসব একাগ্র মনে যা পড়ে গেল কাটছাট করে তার বয়ান নিম্নরূপ। নির্মল সোম, পেশায় ব্যারিস্টার, দক্ষিণ কলকাতার ফার্ন রোডে থাকেন, অবস্থাপন্ন। অনুতোষ মিত্রের বাল্যবন্ধু। পার্টি উপলক্ষে সবার আগে ওখানে পৌঁছন। লন্ডন প্রবাসী মিত্রর ছেলে কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, সেই সম্পর্কেই কথাবার্তা হচ্ছিল। মিত্র চরিত্র নিয়ে কিছু কানাঘুষো তার কানে গেছে এই পর্যন্ত। চাক্ষুষ তিনি কিছুই দেখেননি বা বন্ধুকে এ সম্পর্কে কোনো প্রশ্ন করে কখনো বিব্রত করে তোলেননি। মিত্র খুন হবে নি তার কল্পনার বাইরে ছিল। তার মতো সদাশয় ব্যক্তির শত্রু থাকতে পারে ভাবাই যায় না। না, তিনি কাউকে সন্দেহ করেন না। পার্টি চলাকালীন কারোর সন্দেহজনক ব্যবহার লক্ষ্য করেন। সেদিন প্রদীপ ভট্টাচার্যের গাড়িতে তিনি বাড়ি ফিরে গেছেন। তারপর আর কিছু জানেন না। পুলিশের কাছ থেকে খবর পেয়েই এসেছেন এ বাড়িতে। দানুতোষ মিত্র অনুতোষের ছোট ভাই, উত্তর কলকাতার রামধন মিত্র লেনে থাকেন। কাছের কারবারি। দাদার সঙ্গে নিয়মিত কিছু দেখা হয় না। পার্টিতে যোগ দিতে আসার পরেই একান্তে দুজনের কথা হয়েছিল। দানুতোষ 1000 কোটি টাকা চেয়েছিলেন ব্যবসার প্রয়োজনে। অনুতোষ রাজি হননি। আর কোনো কথা সেদিন হয়নি দুই ভাইয়ের মধ্যে। উনি ভাবপ্রবণ এবং কড়া মেজাজের লোক ছিলেন। দাদার চরিত্র যে নিষ্কলঙ্ক নয় একথা তিনি এধার ওধার থেকে শুনেছেন। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য হাতে কিছু নেই। পার্টির সঙ্গে খুনে কোনো সম্পর্ক নেই বলেই তিনি মনে করেন। তবে স্বভাবের দোষে দাদা যদি আগে শত্রু সৃষ্টি করে থাকেন তবে তিনি অবাক হবেন না। পার্টি শেষ হবার পর রবীন দত্তকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে বাড়ির পথ ধরেছিলেন। অনুতোষের সঙ্গে আর তাঁর দেখা হয়নি। সুদীপ্ত মুখার্জি হাইফাই ইন্টারন্যাশনালের প্রধান কর্মকর্তা, রিচি রোডে থাকেন। অনুতোষ মিত্রর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সোজা অফিস থেকেই চলে এসেছিলেন পার্টিতে যোগ দিতে। সঙ্গে অফিস সেক্রেটারি শালিনী রাওয়ালকে এনেছিলেন। অনুতোষের কোনো বৈলক্ষণ লক্ষ্য করেননি সেদিন। তার যে চরিত্র দোষ আছে এটাও তার জানা ছিল না। কে তাকে খুন করে থাকতে পারে এ সম্পর্কে কোনো ধারণা নেই। পার্টি শেষ হবার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতেই বাড়ি ফিরেছেন। স্ত্রীর সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছিল, এই তার ব্যক্তিগত ব্যাপার। অনুতোষের সঙ্গে আর তার দেখা হয়নি। দুপুরের দিকে যখন অফিসে, সেই সময় তার মৃত্যু সংবাদ পেয়েছিলেন। কুন্তলা মুখার্জি সুদীপ্ত মুখার্জির স্ত্রী। সময় কাটছে না বলেই অনুতোষের অফিসে চাকরি নিয়েছিলেন। স্বামীর অপেক্ষায় বহুক্ষণ বসে থাকার পর বাধ্য হয়ে চলে এসেছিলেন পার্টিতে। অনুতোষকে বেশ হাসি খুশি দেখেছিলেন। তার কোনো শত্রু থাকতে পারে কল্পনার বাইরে। অফিস সেক্রেটারিকে সঙ্গে করে আনার দরুন স্বামীর উপর কিছুটা রুষ্ট হয়েছিলেন। ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। পরের দিন যথাসময়ে অফিস গিয়েছিলেন। তখনই টেলিফোনটা পান। কেউ তাকে জানালেও অনুতোষ মারা গেছেন। কে যে লোকটা বুঝতে পারা যায়নি। কথাবার্তা যখন চলছে তখন প্রদীপ বাবু এসে দুজনে সঙ্গে সঙ্গে চলে যান শেক্সপিয়ার অ্যাভিনিউয়ের বাড়িতে। গিয়ে দেখেন অনুতোষ মারা গিয়েছেন। দুজনে ভয় পেয়ে যান। পুলিশকে একথা সরাসরি জানাতে সাহস হয় না। পরিচয় না দিয়ে ফোন করে জানানো হয় কথাটা। প্রদীপ ভট্টাচার্য অনুতোষের জুনিয়র, বেনেটোলা স্ট্রিটে থাকেন। পার্টিতে যথাসময় পৌঁছেছিলেন। অনুতোষের হাবভাব সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তিনি বহু লোকের ঈর্ষার পাত্র ছিলেন এটা ঠিক, তবে তাকে খুন করতে পারে এমন কোনো শত্রু যে থাকতে পারে এই একেবারে বিশ্বাসের বাইরে ছিল। পার্টি শেষ হওয়ার পর নির্মল সোমকে ফার্ন রোডে পৌঁছে দিয়ে তবে বাড়ি ফিরেছিলেন। পরের দিন যখন একজন অজ্ঞাত ব্যক্তি ফোনে মিসেস মুখার্জিকে অনুতোষের মৃত্যু সংবাদ জানাচ্ছে তখন তিনি ওখানেই উপস্থিত ছিলেন। দুজনই তাড়াতাড়ি রওনা হয়ে পড়েন। মৃত অনুতোষকে দেখে বুঝতে পারেন স্বাভাবিক মৃত্যু নয়, উনি খুন হয়েছেন। ভয়ঙ্কর ভয় পেয়ে যান। পুলিশকে তখন কথাটা জানালেও নিজের পরিচয় দেন।
পরে নৈতিক দায়িত্বের কথা বিবেচনা করে মিসেস মুখার্জির সঙ্গে পরামর্শের পর পুলিশকে সব কথা জানাচ্ছেন। রবীন দত্ত অনুতোষের শ্যালক, রাজবল্লভ স্ট্রিটে থাকেন, শেয়ার মার্কেটের দালাল। ভগ্নিপতিও মাঝে মাঝে সাহায্য টাহায্য করতেন, তবে সুযোগ পেলেই কথা শোনাতে ছাড়তেন না। চরিত্র বিশেষ ভালো ছিল না। রাত বিরাতে মেয়ে আমদানি হতো নাকি বাড়িতে। পার্টিতে পৌঁছেছিলেন দানুতোষ বাবুর সঙ্গে। অনুতোষ তখন খোশ মেজাজেই ছিলেন, তবে খাওয়া দাওয়ার পর ছোট্ট একটা কারণে তাকে ধমকেছিলেন। এই ধরনের লোক শত্রু সৃষ্টি করে, তাদের মধ্যেই কেউ খুনটা করেছে। পার্টি শেষ হওয়ার পর তিনি দানুতোষের গাড়িতে বাড়ি ফিরেছিলেন। অনুতোষের সঙ্গে আর দেখা হয়নি। শালিনী রাওয়াল সুদীপ্ত মুখার্জির সেক্রেটারি ক্রিক রোতে বাবা মার সঙ্গে থাকেন। একরকম জোর করেই সেদিন পার্টিতে মুখার্জি ধরে নিয়ে গিয়েছিলেন। প্রথমটা বেশ অস্বস্তি বোধ ছিল, তবে গৃহকর্তার সহজ ব্যবহার সমস্ত কিছু সহজ করে আনে। তিনি ইংল্যান্ড যাওয়া নিয়ে আলোচনা করছিলেন। পার্টি শেষ হবার পর ট্যাক্সিতে করে বাড়ি ফেরেন। এই সময় পাড়ার একটা বখাটে ছেলে বিরক্ত করতে আমায় তাকে চড় মারতে হয়েছিল। বাড়ির ভেতরে যাবার পরই অনুতোষের ফোন পান। ইংল্যান্ডে যাওয়ার সুযোগ করে দেবেন এইরকম একটা কথা বলেন। দেখা করতে বলেন সকালে, কিন্তু নানা কারণে সকালে আর যাওয়া হয়ে ওঠেনি। বাসব স্টেটমেন্টের কপিগুলো একপাশে সরিয়ে রাখল। কি বুঝলেন? সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে সামন্ত প্রশ্ন করলেন। বাসু পাইপ ধরালো। চাকর বাকরদের স্টেটমেন্ট এর মধ্যে ছিল না, পরে পড়ে দেখতে হবে। তবে বলুন। এদের মধ্যে অন্তত দুজন একটা ব্যাপারে মিথ্যা কথা বলেছেন। কোন ব্যাপারে? পার্টি থেকে চলে যাওয়ার পর অনুতোষের বাড়ি আর আসেননি, এই ব্যাপারে। আমি অন্তত জানি দুজন আলাদা আলাদা ভাবে ওই বাড়িতে পরের দিন সকালে গিয়েছিলেন। তাই নাকি? কিন্তু আপনাকে বলবো সমস্ত, তবে এখন নয়, পরে। বাসব উঠে দাঁড়াল। এ কি, চললেন নাকি? হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। লালবাজার থেকে বেরিয়ে বাসব হাই ফাই এন্টারপ্রাইজে এসে পৌঁছালো। কতটুকুই বা পথ। পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে হেঁটেই চলে এলো। লালবাজার থেকে আসবার আগে অবশ্য সংশ্লিষ্ট সকলের ঠিকানা লিখে নিয়েছে। অপ্রাসঙ্গিক নয় বলেই জানিয়ে রাখা ভালো, গত সন্ধ্যায় সেই জর্দার দোকানে গিয়ে উপস্থিত হয়েছিল। অনুতোষ মিত্র রান্নাঘরের টেবিলের ওপর পাওয়া অমৃত লেখা কৌটোটা দেখিয়েছিল মালিককে। তিনি চিনতে পেরেছিলেন। তারপর দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। সুদীপ্তকে অফিসেই পাওয়া গেল। সসম্মানে বসালো। চা এসে পড়ল। চা শেষ করার ফাঁকে দু চারটে মামুলি কথা হলো দুজনের মধ্যে। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, এবার কাজের কথায় আসা যাক। পুলিশকে আপনি যা বলেছেন তা আমি জেনেছি, কাজেই ও প্রসঙ্গ বাদ দেওয়া যেতে পারে। এখন আমি আপনার ব্যক্তিগত কথা কিছু শুনতে চাই। সুদীপ্ত মৃদু হাসল। মনে হচ্ছে ইতিমধ্যে আপনি কিছু আঁচ পেয়েছেন। মোটামুটি। অবশ্য আপনার যদি কোনো আপত্তি থাকে, তবে আপত্তি করে লাভটা কি? অনেকেই যখন জানে তখন আপনিও না হয় জানলেন। দেখুন, স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়। যত দিন যাচ্ছে ততই সে কোল্ড হয়ে পড়ছে। ঝগড়াঝাটি লেগেই থাকে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনোদিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। শালিনী রাওয়াল না কি যেন নাম মেয়েটি, ছাড়াছাড়ির মূলে সে থাকবে নিশ্চয়ই অস্বীকার করতে পারেন না। সুদীপ্ত সিগারেট ধরাল। বলল, ওকে কেন্দ্র করে কিন্তু আমাদের মনান্তরে সূত্রপাত নয়। কুন্তলা সম্পর্কে হতাশ হওয়ার পরই আমি শালিনীর উপর ঝুঁকেছি। আমি বাঁচতে চাই মিস্টার ব্যানার্জি। অর্থ সামর্থ্য সবই যখন আছে, তখন হাহুতাশ করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া বোকামি নয় কি? তবে একটা কথা বলুন, অনুতোষ মিত্রের হত্যাকাণ্ডের সঙ্গে আমার পারিবারিক জীবনে কি সম্পর্ক? হয়তো কিছুই না। আসল কথা হলো, একটা তদন্ত আরম্ভ করলে আশপাশের কিছু কিছু সংবাদ জেনে নেওয়া ভালো। ও প্রসঙ্গ এখন থাক। এবার বলুন তো, সেদিন যারা পার্টিতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কার কার মোটর আছে? এই বেখাপ্পা প্রশ্ন শুনে সুদীপ্ত অবাক হলেও উত্তর দিলেও, অনেকেরই আছে। যেমন ধরুন আমার আছে, দানোদোষ বাবু, প্রদীপ বাবু আর নির্মল কাকার আছে। কার কি গাড়ি? আমার ফিট। ওদের তিনজনেরই মার্ক 2। আপনার কি ধারণা সেদিন যারা পার্টিতে উপস্থিত ছিল তাদের মধ্যেই কেউ খুন করেছে? এমনও তো হতে পারে হত্যাকারী বাইরের কেউ। পারে না যে, এ কথা এখনই জোর দিয়ে বলা যায় না। কথাটা কি জানেন?
কাছাকাছি যাদের পাওয়া যাচ্ছে তদন্ত তাদের দিয়েই আরম্ভ করা যেতে পারে, তারপর অন্য পথের সন্ধান করতে হবে। আচ্ছা, আপনার গাড়ির রং কি চকোলেট? হ্যাঁ। এবার আমি যে প্রশ্ন করব তার সঠিক উত্তর চাই। 21 তারিখ সকালে আপনি মিত্রর বাড়ি কেন গিয়েছিলেন? আমি? অবাক হওয়ার চেষ্টা করা বৃথা, আমার সাক্ষী আছে। সামনের বাড়ির মিসেস হার্পার আপনাকে মহা বিচলিত অবস্থায় অনুতোষের ওখান থেকে বেরোতে দেখেছেন। সুদীপ্ত গুম হয়ে রইল। বলুন মিস্টার মুখার্জি, চুপ করে থাকবেন না। এখনো এ সমস্ত কথা পুলিশ জানে না। তারা জানতে পারলে আপনি কিন্তু বেশ বেকায়দায় পড়ে যাবেন। আমি ওখানে গিয়েছিলাম, তখন অনুতোষ মিত্র মরে পড়ে আছেন। বিশ্বাস করুন, খুন সম্পর্কে আমি কিছুই জানি না। বিশ্বাসের কথা পরে আসছে, এখন বলুন ওই সময় ওখানে কেন গিয়েছিলেন? অনেক কথাই তাহলে বলতে হয়। পার্টি থেকে ফেরার পথে এক প্রস্ত ঝগড়া হয়ে গেল কুন্তলার সঙ্গে। মন মেজাজ দারুণ খিচড়ে গিয়েছিল, ঘুম এলো না। বারান্দায় পায়চারি করছিলাম, এই সময় ফোন এলো। শালিনী আমাকে জানালো কিছুক্ষণ আগে মিত্র ওকে ফোন করেছিলেন, ওর ইংল্যান্ড যাওয়ার ব্যবস্থা তিনি করে দিতে পারবেন। কাল সকালে আলাপ আলোচনার জন্য ও যেন তার কাছে যায়। তারপর কি হলো? আমি একটু ঘাবড়ালাম। মিত্রকে ওপর থেকে যেমনই মনে হোক না কেন, ভেতরে ভেতরে একটু ঘোরেল ধরনের। শালিনী যদি বিলেত যাওয়ার টোপ গেলে, তাহলে আমার হাত থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে। আমি ওকে বললাম লোকটা একটু পাগলাটে ধরনের, নানা ধরনের প্রস্তাব অনেককেই দেয়, তবে শেষ পর্যন্ত কোনোটাই কার্যকরী হয় না। অবশ্য দেখা করে আসতে পারো একবার, তবে সকালে না, একটু বেলায়। সকাল হতেই তাই ওখানে পৌঁছলেন? হ্যাঁ, 7:30 আন্দাজ সময় ওখানে গেলাম। আমার ইচ্ছে ছিল মিত্তিরদাকে বলবো শালিনীকে যেন আসার কথা কিছু না শোনান, এই ধরনের আরো অনেক কিছু। গিয়ে দেখলাম উনি মরে পড়ে আছেন। ভয়ানক ঘাবড়ে গেলাম, প্রায় সঙ্গে সঙ্গে পালিয়ে এলাম ওখান থেকে। বিশ্বাস করুন, এই হলো আসল ব্যাপার। অবশ্য পুলিশকে জানানো উচিত ছিল, বুঝতেই পারছেন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকায় ব্যাপারটা চেপে গেছি। হুম, আপনার অফিস সেক্রেটারিকে এখন পাওয়া যাবে? যাবে। সুদীপ্ত ইন্টারকামের নব টিপল। শালিনী? ইয়েস। এ ঘরে এসো। মিনিট দুয়েকের মধ্যেই শালিনী এসে উপস্থিত হলো। বাসবকে দেখে থতমত খেল সে। পুলিশ বা গোয়েন্দা সম্পর্কে অনেকেরই অ্যালার্জি থাকে। আরক্তিম মুখে বসলো একপাশে। বাসব তখন পাইপ ধরিয়েছে। সুদীপ্ত বলল, পরিচয় তো জানা আছে, ইনি তোমার সঙ্গে কথা বলতে চান। আমার সঙ্গে? আমি তো যা বলবার পুলিশকে বলেছি। এক মুখ ধোঁয়া ছেড়ে বাসব বলল, পুলিশকে যা বলেছেন আমি জানি। এখন অন্য ধরনের দু চার কথা আমাদের মধ্যে হবে। মিস্টার মুখার্জি, আপনাকে কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে যেতে হচ্ছে। নিশ্চয়ই। সুদীপ্ত রিভলভিং চেয়ার ছেড়ে ঘরের মাঝ বরাবর গিয়ে থামল। ঘুরে দাঁড়িয়ে বলল, লাঞ্চের সময় তো হয়ে গেছে, চলুন না দক্ষিণ হাতের কাজটা আমরা একসঙ্গে সেরে আসি, তারপর কথা হবে। ও কাজ সেরে এসেছি, আপনি বরং খেয়ে আসুন। সেই ভালো, আধ ঘন্টার মধ্যে ফির। কোনো অসুবিধা হবে না তো? কিছু মাত্র না। সুদীপ্ত বেরিয়ে গেল। শালিনী জড়সড় ভাবে বসেছিল। নার্ভাস হওয়ার কিছু নেই, আমি পুলিশের লোক নই। কথায় কথায় হাত করা লাগাবার ক্ষমতা আমার নেই। আপনি সহজভাবে কথা বলুন, এতে কেসটার প্রতি সুবিচারই করা হবে। বলুন কি জানতে চান? সুদীপ্তবাবু স্ত্রী আছে, আপনি তো জানেন, তবু তার সঙ্গে ঘনিষ্ঠ হবার কারণটা আমায় বলবেন কি? কুণ্ঠিতভাবে শালিনী বলল, প্রসঙ্গটা এত ব্যক্তিগত যে আমার উত্তর দিতে সংকোচ হচ্ছে। দেখুন, সমস্তটা মনের ব্যাপার, ওদের বনিবনা নেই। আপনি নিশ্চয় জানেন, আজ নয় কাল ছাড়াছাড়ি হবেই। তখন বুঝলাম। আপনি ইংল্যান্ডে যেতে চান, কথাটা অনুতোষ মিত্রকে বললেন কেন? আপনি ইংল্যান্ডে যাচ্ছেন এই নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বলে ফেলেছিলাম আমারও যাবার ইচ্ছে আছে। প্রশ্ন করলেন কবে। আমি বললাম টাকা পয়সা আগে জোগাড় করি, তারপর। উনি আপনার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? আমার কাছে চেয়ে নিয়েছিলেন। ফোন করে আপনাকে বিলেত যাওয়ার টোপটা দিলেন? একরকম তাই।
ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য পরের দিন সকালে ডাকলেন। ঘাবড়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি ফোন করলাম মুখার্জিকে। উনি বললেন সকালে যেতে হবে না, নিতান্তই যদি যেতে হয় একটু বেলায় যেও। বেলায় গিয়েছিলেন? মিত্রর বাড়ির সামনাসামনি গিয়েছিলাম, ঢুকিনি। কেন? একটু ইতস্তত করে শালিনী বলল, আমাদের পাড়ার লালওয়ানি বলে একটা ছেলে আছে, ভারী পাজি, আমাকে দেখলেই বিরক্ত করে। ওকে দেখলাম সামনের দিক থেকে আসতে। একলা পেয়ে যদি বাড়াবাড়ি করে, একটা খালি ট্যাক্সি দেখতে পেয়ে তাড়াতাড়ি তাতে উঠে অফিসে চলে আসি। আমার আর কিছু জানবার নেই, আপনি তো লাঞ্চে যাবেন। লাঞ্চ সঙ্গে আছে, অফিসে বসে খেয়ে নেব। তাহলে আপনি যান, আমি বসছি। একটু দ্বিধাগ্রস্ত ভাবেই শালিনী ঘর থেকে বেরিয়ে গেল। বাসু উঠে পড়ল চেয়ার থেকে। বিরাট সেক্রেটারিয়েট টেবিলের ওধারে প্রায় অর্ধেক দেওয়াল জোড়া জানলা। জানলার উপর ধপধপে সাদা প্লাস্টিকের ঝিলিমিলি। ঝিলিমিলির ফাঁক দিয়ে অতি ব্যস্ত নেতাজি সুভাষ রোড দেখা যাচ্ছে। ওধারে গিয়ে রাস্তার দিকে কয়েক মিনিট তাকিয়ে রইল বাসু। তারপর ঘুরে দাঁড়াল। বাটল গ্রিন রঙের ফোমে মোড়া সেক্রেটারিয়েট টেবিলের উপর কাঁচ পাতা। একজন এক্সিকিউটিভের প্রয়োজন পড়ে এমন যা কিছু সমস্তই রয়েছে ওখানে। দেরাজগুলোর দিকে দৃষ্টি পড়তেই বাসু অবাক হল। ডান ধারের ওপরের দেরাজে আটকানো অবস্থায় চাবির রিংটা ঝুলছে। তাড়াতাড়িতে সুদীপ্ত মুখার্জি চাবিটা ফেলেই চলে গেছেন। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য দুপা এগিয়ে বাসু থামল। দেরাজের মধ্যে কি আছে দেখবার জন্য মনে দুর্নিবার ইচ্ছে জাগল। যদিও এটা শিষ্টাচারের সম্পূর্ণ বিপরীত, তবু এদিক ওদিক তাকিয়ে নেবার পর বাসু একটু পিছিয়ে গিয়ে দেরাজ খুলল। প্রথমেই যা চোখে পড়ল নিঃসন্দেহে তা বিস্ময়কর। লাল রঙের একটা ভ্যানিটি ব্যাগ, বড় আকারের নয়, নতুন নয়, ব্যবহৃত। বাসু ঝুঁটিতে ব্যাগটা খুলে ফেলল। ভেতরে যে গোটা কয়েক জিনিস ছিল তা নেড়ে চেড়ে দেখে নেওয়ার পর ব্যাগ বন্ধ করল। এবার ঘরের চারধারে একবার দৃষ্টি বুলিয়ে দিল। কোণের একটা ছোট টেবিলের ওপর একগোছা দৈনিক পত্র রয়েছে। ওপর থেকে একটা শীট নিয়ে ব্যাগটা মুড়ে। তারপর যেন কিছুই হয়নি এমন মুখের ভাব করে বাসু বেরিয়ে এলো ঘর থেকে। দরজার পাশে টুলের ওপর বসেছিল বেয়ারা। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। বাসু তাকে জানালো সাহেব এলে যেন বলে দেয় বিশেষ প্রয়োজনে সে চলে যাচ্ছে, পরে কোনো সময় দেখা হবে। একটু তাড়াতাড়ি হাই ফাই এন্টারপ্রাইজ থেকে বাসু বেরিয়ে। এখন সুদীপ্তর সঙ্গে দেখা হয়ে যাক এটা তার অভিপ্রেত নয়। সায়েন্স রেঞ্জের মধ্যে ঢুকে পড়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন তার গন্তব্যস্থল ব্র্যাবন রোড। এই রাস্তার সুজাতা বিল্ডিং এর 3rd ফ্লোরে দানুতোষের অফিস। অফিসে অবশ্য দানুতোষকে পাওয়া গেল না। ঘণ্টাখানেক আগে তিনি কোনো কাজে বেরিয়েছেন। 2 জন কর্মচারী নিয়ে এক কামরার অফিস। দানুতোষ না থাকলেও রবীন দত্তকে পাওয়া গেল। অনুতোষের শ্যালক রবীন দত্ত। বিরস মুখে তিনি বসেছেন, আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। বাসুকে এখানে মোটেই আশা করেননি তিনি। একরকম চমকে উঠলেন। বাসু বলল, চিনতে পেরেছেন তাহলে? দানুতোষ বাবু কখন ফিরবেন বলতে পারেন? আমি তো তারই অপেক্ষায় বসে আছি, মনে হচ্ছে আজ আর ফিরবে না। এই ফাঁকে আমাদের মধ্যে মিত্র মশাইয়ের খুন সম্পর্কে আলোচনা হলে কেমন হয়? আলোচনা? রবীন বিলক্ষণ অবাক হলেন। বললেন আবার, কিছু যদি মনে না করেন তো একটা কথা বলি। কেউ যখন আপনাকে এই কেসে অ্যাপয়েন্ট করেনি তখন আপনি মশাই এত খেটে মরছেন কেন? বাসু হাসল। প্রশ্নের মধ্যে মৌলিকত্ব আছে। দেখুন, অসংখ্য কেসে মক্কেলরা আমায় নিযুক্ত করেছে, প্রচুর রোজগার করেছে। তবুও শুধুমাত্র এটা আমার পেশা নয়, নেশাও। মাঝে মধ্যে এরকম 2-4টে কেস হাতে নিতেই হয়, কারণ আমি পুলিশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই। যাই হোক, এবার আমরা কাজের কথায় আসতে পারি, কি বলেন? কাজের কথা বলতে কি বোঝাতে চাইছেন জানি না। মিত্রমশাইয়ের মৃত্যু সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। এটা কথার কথা না, সত্যি তাই। তবু পুলিশে ছাড়েনি।
যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি। নতুন কথার আপনাকে কি বলবো? এমনও তো হতে পারে তার মৃত্যু সম্পর্কে নয়, তার সম্পর্কেই জানতে চাইছি। তার সম্পর্কে? ঠিক তাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে সাহায্য করতে চান কিনা? তে আপত্তি করার কি আছে বলুন? ভালো কথা। বাসু পাইপ ধরিয়ে দিল। আপনি জানতেন মারা যাবার আগের দিন আপনার ভগ্নিপতি ব্যাংক থেকে অনেক টাকা তুলে এনেছিলেন? সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমার জানবার কথা নয়। উনি দয়া করে আমার সঙ্গে সম্পর্কটা বজায় রেখেছিলেন। মাঝে মধ্যে দেখা হতো এই পর্যন্ত। কিছু মনে করবেন না। উনি কি আপনাকে অর্থ সাহায্য করতেন? সে কথা বলবো না, মাঝে মাঝে করতেন। তবে অনেক কথা টথা শুন, ভারী অহংকারী লোক ছিলেন। আপনি এবং আর কেউ কেউ পুলিশকে জানিয়েছেন অনুতোষ মিত্রর চরিত্র বিশেষ সুবিধার ছিল না। এ সম্পর্কে বিশদভাবে কিছু বলুন। রবীন্দ্রনাথ ভ্রু কুঁচকে কি ভাবলেন, এই ব্যাপারের সঙ্গে তদন্তর কি সম্পর্ক? এই মুহূর্তে সম্পর্ক খুঁজতে যাওয়ার চেষ্টা করা বৃথা। তবে ওই যে বললাম, তার সম্পর্কে যতদূর সম্ভব আমি জানতে চাই। অনুগ্রহ করে আপনি বলুন। দেখুন, লোকটার অনেক গুণ ছিল, তবে মারাত্মক একটা দোষ ছিল, এই মানুষদের প্রতি অসম্ভব দুর্বলতা। কতগুলি সঙ্গিনী তার ছিল বলতে পারবো না, তবে একজনকে আমি দৈবাৎ চিনে ফেলেছিলাম। কিরকম? রবীন্দ্রনাথ রুমাল বের করে মুখটা মুছে নিলেন। আমার এক পয়সাওয়ালা বন্ধু বরানগরে একটা ফ্ল্যাট রেখেছেন। মাঝে মধ্যে আমরা ওখানে পৌঁছাই। বুঝলেন না, একটু ইয়ে টিয়ে হয় আর কি। ওখানেই একবার ছুরিটা গিয়েছিল। কোথায় কোথায় জানতে পারলাম আমার ভগ্নিপতিও তার একজন মক্কেল। কি নাম মেয়েটির? তৃপ্তি মল্লিক। বাসু সচকিত হল। নামটা তার অজানা নয়। অনুতোষের ডায়েরিতে এই নামের উল্লেখ একবার নয়, কয়েকবারই দেখেছে। নামটা যখন জানে ভদ্রলোক, ঠিকানাটাও অজানা থাকার কথা নয়। কিছুটা উত্তেজনা বোধ করতে লাগলো। মেয়েটির সঙ্গে আলাপ তাহলে আপনার ভালো মতোই হয়েছিল, কি বলেন? তা বলতে পারেন। আমাকেও ভবিষ্যতের খদ্দের ভেবেছিল আর কি। চুকিয়ে কথা টথা বলছিল আর কি। খাপ গেরস্ত, ওদের ওইভাবেই পেট চলে, বুঝলেন না। মেয়েটির ঠিকানা কি? জনরতে থাকে। অসুবিধা না থাকলে বাড়ির নাম্বারটা বলুন। দেখা করতে চান নাকি? তাই বলুন। নম্বর? নাম্বারটা তো ঠিক মনে পড়ছে না। দাঁড়ান দাঁড়ান। টেবিলের উপর একটা পেট মোটা ফোলিও ব্যাগ পড়েছিল। সেটা খুলে ভেতরে হাত চালিয়ে দিলেন রবীন্দ্রনাথ। হাতড়ে হাতড়ে বার করে আনলেন চটি অ্যাড্রেস বইখানা। পাতা উল্টে উল্টে শেষ পর্যন্ত তৃপ্তির ঠিকানাটা বার করলেন। বাসুর ঠিকানাটা টুকে নিল। আরো দু চার কথার পর বিদায়। প্রয়োজন হলে দানাতোষের সঙ্গে পরে দেখা করুন। কেসটা আপাত দৃষ্টিতে যাই মনে হোক না কেন, জটিল যে নয় বাসু ক্রমেই বুঝতে পারছিল। সুতরাং যত তাড়াতাড়ি কেসটা মিটিয়ে ফেলা যায় ততই ভালো। এর জন্য একটু বেশি মাত্রায় যদি খাটাখাটুনি করতে হয়, ক্ষতি নেই। ওখান থেকে বেরিয়ে সোজা লিডন রোয়ে পৌঁছল। শ্যাওলা ধরা দোতলা বাড়ি, বয়স 100 বছরের কম হবে না। সুরকি ঝরা এক একটা ঘরে এক একটা পরিবার বাস করে বোধহয়। উঠতি বয়সের কয়েকটা ছেলে গুলতানি করছিল। দেখেই মনে হয় এদের কোনো কাজকর্ম নেই। সিগারেট ফুঁকছে আর হেসে হেসে কথা বলছে। বাসু একজনের দিকে তাকিয়ে বলল, এ বাড়িতে তৃপ্তি মল্লিক থাকেন? সকলে চুপ। তারপরেই হাসির বন্যা বয়ে গেল। থাকেন বই কি? কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? কোনো বাড়িটারে না নিজের শোয়ার ঘরে? ভারী গলায় বাসু বলল, খুনের তদন্তে মহিলাটিকে প্রয়োজন। আমি লালবাজার থেকে আসছি। ওকে কি একবার খবর দেওয়া সম্ভব হবে? সকলে থতমত খেল। অবস্থা এমন দাঁড়াবে কে জানত। ওদের মধ্যে একজন নিজেকে সামলে নিয়ে বলল, আসুন আমার সঙ্গে। ছোকরার পিছু পিছু প্যাসেজ পেরিয়ে বাসব একটা দরজার সামনে গিয়ে থাম। কয়েকবার কড়া নাড়তেই খুলে গেল দরজা। মুখে বিরক্তির ভাব ফুটিয়ে যে যুবতীটি বেরিয়ে এলো, রূপসী তাকে বলা চলে না, তবে চটক আছে। শরীরে গরম ভালো। পরনের তাঁতের শাড়িটা এখন আধ ময়লা।
ছোকরা বলল, ইনি লালবাজার থেকে এসেছেন। বিরক্তির বদলে এবার বিস্ময় দেখা দিল যুবতীটির মুখে। আমার কাছে? হ্যাঁ, খুনের কেস নাকি আছে। বাসু বলল, ভয় পাবার কিছু নেই, গোটা কয়েক প্রশ্নের উত্তর পেলেই আমি খুশি। যদি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে বিপদে পড়বেন। লালবাজারে আপনাকে টেনে নিয়ে যেতে বাধ্য হব, তখন। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, মানে। পারবেন, দরজার গোড়ায় দাঁড়িয়ে সমস্ত কথা হয় না। ছোকরা কেটে পড়ে। মাঝারি সাইজের ঘর, পরিবেশ প্রায় দম আটকে আনে। সস্তা সমস্ত জিনিসপত্র। নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিষ্কার ছবি চোখের সামনে ভাসছে। জরাজীর্ণ স্বাস্থ্যের একজন বিধবা মহিলা কতগুলো টিনের কৌটো নিয়ে কি সব করছিলেন। অভিজাত চেহারার একজন পুরুষকে ঘরে প্রবেশ করতে দেখে সন্ত্রস্ত হয়ে উঠলেন। মা, তুমি একটু বাইরে যাও। মেয়ের মুখের দিকে তাকিয়ে মহিলা বেরিয়ে গেলেন। বলুন এবার। অনুরোধ ছাড়াই বাসব একটা আধভাঙা চেয়ারে বসে পড়ে বলল, অনুতোষ মিত্র মারা গেছেন আপনি জানেন? জানি, খবরের কাগজে বেরিয়েছিল। তাহলে এও জেনেছেন নিশ্চয়ই তিনি খুন হয়েছেন? আমরাও একটা কথা জানতে পেরেছি, তার কাছে আপনার প্রায়ই যাতায়াত ছিল। বিবর্ণ মুখে অসংলগ্নভাবে তৃপ্তি বলল, মানে, কিন্তু। অস্বীকার করে ফল হবে না। প্রতিবার তিনি আপনাকে কত করে টাকা দিতেন তার হিসাবটাও আমাদের কাছে আছে। এবার নিজেকে সামলে নিয়েছে তৃপ্তি। মোটামুটি সহজ গলায় বলল, সন্তোষবাবুদের মতো ধনী লোকেদের কাছে আমার না গিয়ে উপায় নেই। দেখছেন তো সংসারের অবস্থা, চলবে কিভাবে? আপনি কি পন্থায় রোজগার করেন তা নিয়ে আমার বলার কিছু নেই। আমি খুন জখম নিয়ে কারবার করি, সমাজ সংস্কারক করি। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। আপনি ওর কাছে প্রায় যেতেন? মাসে বার দুয়েক। আর কেউ ওর কাছে যেত কিনা জানেন? অনেকেই যেত। ওর একজন দালাল ছিল, সে মেয়ে ঠিক করে দিত। আপনি যখনই ও বাড়িতে গেছেন চাকর বাকরদের দেখতে পাননি বোধহয়? না, আমাদের কারো যাবার কথা থাকলে উনি চাকরদের ছুটি দিয়ে দিতেন। হাজার হোক, মানি লোক তো। তা বটে। আপনার সঙ্গে শেষ কবে অনুতোষবাবুর দেখা হয়? একটু ভেবে তৃপ্তি বলল, গত শনিবার। 20 তারিখে? হ্যাঁ। তখন ওর মুড কেমন ছিল? কি ধরনের কথাবার্তা বলছিলেন? মুড ভালোই ছিল। আমি সেদিন রাত 9:30টার সময় গিয়েছিলাম। বেশ হাসি খুশি ছিলেন। আমাকে কফি করে আনতে বললেন। প্রত্যেকবারই উনি আপনাকে কফি তৈরি করতে বলতেন? হ্যাঁ, কফি খেতে উনি খুব ভালোবাসতেন। ঘন্টাখানেক আমাদের গল্পগুজব হয়। কথা অবশ্য উনি বেশি বলছিলেন। তারপর তারপর আপনারা শুয়ে পড়েন। আচ্ছা, কি নিয়ে উনি এত কথা বলছিলেন? বললাম না, কাছে অনেক মেয়ে আসতো। তাদের মধ্যে কে একজন ওকে বিয়ে করতে চেয়েছিল। উনি রাজি হবেন কেন? দু কথা শুনিয়ে দিয়েছেন। কি সমস্ত কথা বলছিলেন। আপনি কোনো মন্তব্য করেননি? কেন মন্তব্য করতে যাব বলুন? উনি ঠিকই করেছিলেন। পেটের দায়ে ব্যবসায় নেমেছে। আমাদের মক্কেলকে বিয়ে করার স্বাদ হওয়া উচিত নয়। মেয়েটির নাম নিশ্চয়ই বলেছিলেন? বলেননি। তার সম্পর্কে আর কোনো কথা বলেছিলেন কি? বলেছিলেন, তোমাকে আর কটা টাকা দিই, কে আমি অনেক বেশি দিয়ে থাকি। অথচ আজ পর্যন্ত রাত কাটায়নি আমার সঙ্গে। মাঝে মধ্যে ঘন্টাখানেক করে সময় দিয়েছে। বাসু উঠে দাঁড়ালো। ধন্যবাদ, আমার আর কোনো প্রশ্ন নেই। চিন্তা জড়িত গলায় তৃপ্তি বলল, তোষবাবুর মতো লোক মারা যাওয়ায় আমার খুব ক্ষতি হয়েছে। এরপর পুলিশ যদি টানাটানি করতে থাকে তবে। ভয় নেই, পুলিশ যাতে আপনার কাছে ঘেঁষতে না পারে সে ব্যবস্থা আমি করব। আচ্ছা, চলি। বাসব ঘর থেকে বেরিয়ে গেল। বেলা তখন 3:30। কিছুটা ব্যস্তভাবে দানতোষ দাদার অফিসে প্রবেশ করলেন। অরবিন্দবাবু নিজের জায়গায় বসে কি লিখছিলেন। জুতোর শব্দে মুখ তুলে তাকালেন। ম্লান হাসি খেতে গেল। দাদার অফিসের এই ক্লার্কটিকে ভালো চোখে দেখেন না দানতোষ। গম্ভীর গলায় বললেন, নির্মলবাবুর ওখানে গিয়ে শুনলাম উনি নাকি এখানে এসেছেন। হ্যাঁ। আর সব কোথায়? প্রদীপবাবু আর মিসেস মুখার্জিও আছেন অফিস ঘরে।
অফিস ঘর অর্থাৎ অনুতোষ মিত্র যেখানে বসতেন। কথা আর না বাড়িয়ে দানতোষ প্লাইউডের দরজা ঠেলে অফিস ঘরে প্রবেশ করলেন। ছোট টেবিলটার তিন ধারে তিনজন বসে কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা চলছে। পাল্লা খুলে যেতেই তিনজন দরজার দিকে তাকালেন। নির্মল সোম উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন, ঠিক সময় এসে পড়েছেন। আমরা এই অফিসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। বুঝতে না পেরে দানুতোষ কাঁধ নাচালেন। শুন, বলছি সব। আপনি তো জানেন এই কার্যের প্রতি অনুতোষের ছিল গভীর মমত্ববোধ। তার অবর্তমানে ফার্ম বন্ধ হয়ে যাক, এটা নিশ্চয়ই ঠিক হবে না। তাই আমরা বিবেচনা করছিলাম। আপনারা তিনজন মিলে ফার্মটা চালাতে চান, এই তো? বেশ তো, চালান না, কে বাধা দিচ্ছে? দানুতোষ থামলেন। ওর কথা বলার ভঙ্গিতে নির্মল সোম অবাক। কুন্তলা আর প্রদীপেরও এক অবস্থা। উনি আবার বললেন, আমি আপনাকে যে জন্য খুঁজছিলাম এবার তাই বলি। প্রিয়তোষের একটা চিঠি এসেছে। সে লন্ডন থেকে ফিরবে না। বাপ মরে গেছে জেনেও এখন ফিরবে না। প্রদীপ বলল, আর কি লিখেছে? বাপের শ্রাদ্ধ করবে না, অথচ তার টাকার উপর লোভ 16 আনা। কিরকম? আমায় লিখেছে, বাবার একমাত্র সন্তান যখন আমি, তখন বাবার যা কিছু আছে সবই আমার। আমি কোনো প্রপার্টি রাখতে চাই না। নির্মল কাকার সঙ্গে পরামর্শ করে ভ্যালুয়েশন করুন, তারপর ক্রেতা ঠিক করে আমাকে লিখুন। আমি হপ্তাখানেকের জন্য ওখানে গিয়ে টাকাটা ব্যাংকে জমা দিয়ে ফিরে আসবো। এই তো ব্যাপার। পড়ে দেখুন না চিঠিটা। দানুতোষ চিঠিখানা নির্মল সোমের দিকে এগিয়ে দিলেন। চিঠি পড়ে সোম বললেন, ব্যাপারটা এত সহজ নয়। আমি যতদূর জানি অনুতোষ উইল করেছিল। মনে হয় ওটা এই ঘরের চেস্টের মধ্যেই আছে। উইল পড়ে দেখতে হবে কিরকম বিধি ব্যবস্থা ওতে করা হয়েছে। কুন্তলা বলল, যদি দেখা যায় তিনি সমস্ত কিছু ছেলেকে দিয়ে গেছেন? তাতেও ঝামেলা এড়ানো যাবে না। উইল করার সময় প্রিয়তোষের উপস্থিতি দরকার। সাকসেশন সার্টিফিকেট 1 সপ্তাহের মধ্যে পাওয়া যায় না। তার জন্য চাই লম্বা সময়। ব্যাংক লকারে অনেক কিছু রয়েছে, সেগুলো বার করে আনতে গেলে প্রচুর লেখালেখি করতে হবে। কাজেই প্রিয়তোষকে কম করেও 1 বছর থাকতে হবে কলকাতায়। আমি তাহলে সে কথাই লিখে দিই। দানুতোষ দম নিয়ে বললেন, সেফটা খোলার কোনো ব্যবস্থা করা যায় না? কেন বলুন তো? উইলটা তাহলে আমরা বার করতে পারতাম। প্রিয়তোষ না আসা পর্যন্ত কাজটা ঠিক হবে না। কুন্তলা বলল, আচ্ছা, উনি যে উইল করেছেন তার নিশ্চয়তা কি? আপনার মতো বন্ধুকে সাক্ষী হিসেবে সেই সময় কি আর ডাকতেন না? নির্মল সোম কিছু বলার আগেই দরজার টোকা পড়ল। 4 জন নড়ে চড়ে বসলেন। সোম বললেন, আসুন। বাসব ঘরে প্রবেশ করল। তার মুখে হাসির আভাস। উপস্থিত 4 জনই সচকিত হলেন। কেউই এই সময় এই ভদ্রলোককে আশা করেন। বাসব দাঁতে পাইপ চেপে কারো বলার অপেক্ষায় না থেকে একটা চেয়ারে বসে পড়ল। আপনারা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিলেন। বাধা হিসাবে এসে পড়ায় দুঃখিত। কুন্তলা বলল, তাতে কিছু আসে যায় না। আমরা অনুতোষবাবুর উইল নিয়ে কথা বলছিলাম। সে কথা আপনার সামনে হতে পারে। উইলটা আমি একবার দেখতে পারি? নির্মল সোম বললেন, সেরকম অবস্থায় আমরা এখনো আসিনি। আছে কি নেই সেটাই হলো কথা। তবে আমার মনে হয় আছে। খুঁজে দেখলেই হয়। আমরাও শোবার ঘরের আলমারি 3টে খুলেছিলাম। অনেকগুলো পুরো খাম দেখেছি। কোনো একটার মধ্যে থাকতে পারে। কেশে নিয়ে নির্মল সোম বললেন, পারে। আবার এই ঘরে যে সেফটা দেখতে পাচ্ছেন তার মধ্যেও থাকতে পারে। খোঁজাখুঁজির কাজটা পরে করলেও চলবে। আপনার খবর এবার বলুন কিছু। বাসু মৃদু হেসে বলল, খবরের মধ্যে বেগারই খেটে চলেছি। ভালো কথা। দানুতোষ বাবু, ঘন্টা কয়েক আগে আমি আপনার অফিসে গিয়েছিলাম। দানুতোষ প্রায় চমকে উঠলেন। তাই নাকি? তা আপনার কি সেবা করতে পারি বলুন? এখন আর কিছু করতে হবে না। প্রদীপবাবু বলুন। অনুতোষবাবু মারা যাওয়ার সংবাদ কুন্তলা দেবীর টেলিফোনে পাওয়ার পরেই তাকে সঙ্গে নিয়ে আপনি মিত্রবাড়ি গিয়েছিলেন। একথা পুলিশকে জানাননি কেন? ভীত গলায় প্রদীপ বলল, ভয় পেয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন, তখন মিস্টার মিত্র মারা গেছেন মানে।
উনি ঠিকই বলছেন, আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। জানাজানি হয়ে গেলে পুলিশ আমাদের নিশ্চিতভাবে সন্দেহ করবে। কাউকে তাই আর কিছু বলা হয়নি। কুন্তলা বলল। অবশ্য অরবিন্দবাবু জানতেন। ফোন আসার সময় তিনি এখানে উপস্থিত ছিলেন। আমি এসেছি কিছুক্ষণ আগেই, এতক্ষণ তার পেট থেকে কথাগুলো বার করছিলাম। উনি বেশ বুদ্ধিমান লোক। বাসবের কথা শেষ হওয়ার পরই দরজায় টোকা পড়ল। গলা চড়িয়ে নির্মল সোম বললেন, ভেতরে আসুন। পুরন্দর সামন্ত ভেতরে এলেন, পেছনে বিরূপাক্ষ ঘোষাল। বাসব বলল, ঠিক সময় এসে পড়েছেন দেখছি। বসতে বসতে এই সামন্ত বললে, ব্যাপার কি? জরুরি তলব? ক্রমশ প্রকাশ্য। আগে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে আমাকে এমন জলবত্তরলং কেসে নাক গলাতে বলবেন না। তার মানে কেসটা সলভ হয়ে গেছে। আপনাদের মতো দীর্ঘ পথ হাঁটা আমার অভ্যাস নেই। আমি নিজের পদ্ধতি অনুসারে শর্টকাটে কাজ সেরেছি। ঘরের বাকি চারজন এবং বিরূপাক্ষ ঘোষাল বিলক্ষণ অবাক হলেন। সামন্ত অবশ্য অবাক হওয়ার মতো অবস্থা নয়। বাসবকে তিনি ভালো মতোই চেনেন। অতীতে বহু কেসে হেলায় নিষ্পত্তি হচ্ছে। টেবিলের উপর পাইপটা বার কয়েক ঠুকে নিয়ে বাসব বলল, হৃদয়ের দিক থেকে অনুতোষ মিত্র যত উদারী হন না কেন, চরিত্রের দিক থেকে ছিলেন ঠিক তার বিপরীত। টাকার বিনিময়ে তিনি সহচরী সংগ্রহ করেন। বিস্ময়ের ব্যাপার, বয়স এখানে বাধা হয়ে দাঁড়ায়। যা হোক, সেদিন পার্টি শেষ হয়ে যাওয়ার পর তিনি বেয়ারাদের ছুটি দিয়ে দেন। যখনই কোনো মেয়ে রাত কাটাতে আসে তখনই তাকে এই ব্যবস্থা নিতে হয়েছে। সেদিনও একজনের আসবার কথা ছিল। আমি যতদূর অনুমান করছি, যে কোনো কারণেই হোক সে আসেনি। হত্যাকারী ও বাড়িতে পৌঁছেছিল ভোরবেলা। রাতের সহচরী এসে থাকলে নিশ্চিতভাবে হত্যাকারীর সঙ্গে তার দেখা হবার কথা। সেরকম ঘটলে ব্যাপারটা অনেক আগেই জানাজানি হয়ে যেত। ঘটনাটা কিভাবে ঘটেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সকাল 7:30 বাজার বেশ কিছুক্ষণ আগে অনুতোষবাবুর সঙ্গে একজন দেখা করতে আসে। উনি অবাক হন, আগন্তুক পরিচিত জন। তার পক্ষে ও সময় আসা এমন কিছু অস্বাভাবিক নয়। 2-4 কথার পর মিত্র কফির কথা তোলেন। সকলেই সকালে গরম কিছু দিয়ে গলা ভিজিয়ে নিতে চায়। আবার এমনও হতে পারে আগন্তুকই প্রথমে কফির কথা তুলেছিল। হয়তো বলেছিল, চাকর বাকর কাউকে দেখছি না, আমি বরং কফি করে নিয়ে আসি। কফি তৈরি করার ব্যাপারে তার আগ্রহ থাকা স্বাভাবিক, কারণ সেকো বিষ প্রয়োগের আর কোনো উপায় ছিল না। এর পরের ঘটনা সরল পথেই এগিয়েছে। মিত্র কফি খাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন। মনে হয় তিনি ডাক্তারকে ফোন করার চেষ্টা করেছিলেন। আগন্তুক কিছু দিয়ে মাথায় আঘাত করে তার ইচ্ছায় বাধা দিয়েছিল। আহত হয়ে তিনি গড়িয়ে পড়েন কার্পেটের ওপর এবং অজ্ঞান অবস্থাতেই মারা যান। বাসব থামল। সকলের দৃষ্টি ওরই। নির্মল সোম বললেন, এত দূর পর্যন্ত তো বেশ বোঝা গেল। তারপরের ঘটনাও বলবো। আচ্ছা, একটা কথা কি আপনাদের মনে হচ্ছে না এখন এখানে সুদীপ্ত বাবুর উপস্থিতি দরকার? মিসেস মুখার্জি। কুন্তলা বলল, বলুন। আপনি মিস্টার মুখার্জিকে একবার ফোন করুন না। বলুন, নিতান্ত অসুবিধা না হলে তিনি এখানে চলে আসুন। কোণের দিকের একটা ছোট টেবিলে ফোন সরিয়ে রাখা হয়েছিল। এগিয়ে গিয়ে কুন্তলা রিসিভার তুলে নিল। ডায়াল করতে গিয়ে থামল সে। তার হাবভাবে দ্বিধার জড়তা। কি হলো? অফিসের ফোন কানেকশনে গোলমাল আছে। বাসবের দৃষ্টি দ্রুত সকলের মুখের উপর দিয়ে পিছলে গেল। এটাই আমি শুনতে চাইছিলাম। কানেকশনে গোলমাল আজ হয়েছে দিন 7-8 আগে। অরবিন্দবাবু তো তাই বল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই, 21শে জুলাই ফোন করে কেউ আপনাকে অনুতোষ মিত্রর মৃত্যু সংবাদ দিতে পারে না। সে কি? প্রদীপ ঝটিতে উঠে দাঁড়িয়ে বলল, তা কি করে সম্ভব? আমি নিজের চোখে মিসেস মুখার্জিকে উত্তেজিত হয়ে ফোনে কথা বলতে দেখেছি। আপনাকে দেখাবার জন্যই ওই অভিনয়টুকু ওকে করতে হয়েছিল। আপনি আসছেন লক্ষ্য করেই উনি ডেড রিসিভারটা তুলে নেন এবং এমন একটা দৃশ্যের সৃষ্টি করেন যাতে মনে হয় কেউ একজন ফোন করে বলল মিত্র মারা গেছে। কিন্তু কেন?
নির্মল সোম বিস্মিত গলায় বললেন, কেন কুন্তলা এরকম একটা ধারণা সৃষ্টি করতে চেয়েছিল? এখনো বুঝতে পারছেন না? উনি ঠান্ডা মাথায় অনুতোষ মিত্রকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। অফিসে আসার পর ওর হঠাৎ মনে পড়ে গেল তাড়াতাড়ি করার দরুন নিজের ভ্যানিটি ব্যাগটা ওখানে ফেলে এসেছে। পুলিশের নজরে পড়লে পাকা ঘুটি কেচে যাবে, অথচ আবার গিয়ে ব্যাগটা নিয়ে আসতেও ভয় হচ্ছিল। অনেক বেলা হয়ে গেছে, কেউ দেখে ফেলতে পারে। প্রদীপ বাবুকে আসতে দেখেই ফোনে মিত্রর মৃত্যু সংবাদ পাওয়ার পরিকল্পনাটা মাথায় এসে যায়। এটা খুবই স্বাভাবিক। বসের মৃত্যু সংবাদ পেয়ে প্রদীপ বাবু স্থির থাকতে পারবেন না, ওখানে যেতে চাইবেন। কার্যক্ষেত্রে ঘটলেও তাই। কিন্তু এত কাণ্ডের পরও মিসেস মুখার্জি ব্যাগটা উদ্ধার করতে পারলেন না। কুন্তলা তখনও ছোট টেবিলটার পাশে একইভাবে দাঁড়িয়ে আছে, হাতে তার রিসিভার। সুন্দর মুখের উপর বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করছে, চোখ আধ বোঝা, সমস্ত রক্ত নেমে চলেছে নিচের দিকে। ভারী গলায় নির্মল সোম বললেন, আমার বিশ্বাস হচ্ছে না, তলার মতো মেয়ে শেষ পর্যন্ত। মিস্টার ব্যানার্জি, আপনি অনেক কথাই বললেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থিত করতে পারেননি। কোর্টে, বাসু হালকা গলায় বলল, কোর্টে কি হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে এইটুকু বলতে পারি, প্রমাণ আমার হাতে আছে। খোয়া যাওয়া 35,000 টাকাটা ফাইলপত্রর কোনো বোঝার তলা থেকে পাওয়া যাবে। নিজের বাড়ির চেয়ে লুকিয়ে রাখার পক্ষে এটাই আদর্শ জায়গা। এছাড়া সেই ভ্যানিটি ব্যাগটা আমি পেয়েছি। সংশয়াতীতভাবে প্রমাণ করবার অবকাশ রয়েছে যে ওটা মিসেস মুখার্জি। ওর মধ্যেই আবার পাওয়া যাবে পানের মশলা রাখার চমৎকার একটা কৌটো, যার অর্ধেকটাই শেকো বিষে ভরা। ছোটখাটো প্রমাণ আরো আছে, বিস্তারিতভাবে বলার জায়গা এটা নয়। কুন্তলার শরীর কাঁপছে, আর বিন্দু বিন্দু ঘাম নয়, ঘামের বন্যা নেমেছে মুখে। মুখের ভাব ক্রমেই বিবর্ণ হচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, বসে পড়ল কোনো রকমে। তারপর শরীর গড়িয়ে পড়ল মেঝের। সামন্ত দ্রুত এগিয়ে গেলেন, মুদিত নয়ন ছন্দময় দেহটাকে একবার দেখে নিয়ে ঘুরে দাঁড়ালেন। ঘোষাল, এক্ষুনি একজন ডাক্তারের ব্যবস্থা করুন। ওই সঙ্গে হেডকোয়ার্টারে খবর পাঠান, গাড়ি নিয়ে চক্রবর্তী যেন এক্ষুনি চলে আসে। বিরূপাক্ষ ঘোষাল অবাক হয়ে এতক্ষণে বাসবের দিকে তাকিয়েছিলেন। লোকটাকে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হয়নি। ওপর গলার কথায় দ্রুত ভুঁড়ি দুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেক্রেটারিয়েট টেবিলের ওপরটা পরিষ্কার করে নিয়ে বাসব সামন্তর সাহায্যে ধরাধরি করে কুন্তলার অচৈতন্য দেহটাকে শুয়ে। তখন ঘরের আবহাওয়া অত্যন্ত ভারী হয়ে উঠেছে। কেউ কারো দিকে তাকাচ্ছেন না। কে কি ভাবছেন একমাত্র তাঁরাই জানেন। স্টিয়ারিং এ একটা মাপসই মোচড় দিয়ে গাড়িটাকে চমৎকার ভাবে মোড় ঘোরালেন সামন্ত। বাসবকে সঙ্গে নিয়ে তিনি অনুতোষ মিত্রর অফিস থেকে ফিরছেন। কুন্তলা ক্রমেই সুস্থ হয়ে উঠছিল। ওকে লালবাজারে নিয়ে যাওয়ার আগেই সুদীপ্তকে খবর দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে মিত্রর অফিস, পরে খুঁটিয়ে সার্চ করা হবে। বাসব এক মনে মিক্সচার কুড়িয়ে যাচ্ছিল। সামন্ত মুখ না ফিরিয়েই প্রশ্ন করলেন, সবকিছু কিন্তু এখনো পরিষ্কার হলো না। ভদ্রমহিলাকে আপনি সন্দেহ করলেন কিভাবে? মিত্র রান্নাঘর থেকে একটা প্লাস্টিকের কৌটো পেলাম। চাকর বাকররা বলল ওটা আগে এখানে ছিল না। কৌটোর ওপর একটা জর্দা কোম্পানির ঠিকানা লেখা ছিল। গেলাম ওখানে, জানা গেল এই ধরনের কৌটোতে অত্যন্ত দামি পানের মশলা ওরা বিক্রি করে থাকে। আরো জানা গেল এই মশলা ক্রেতা কম হওয়ায় অধিকাংশ খদ্দেরকে ওরা চেনে। কয়েকজনের নাম বলতেই কুন্তলা মুখার্জির নামটাও বেরিয়ে পড়ল। মহিলা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেলেন, কারণ কৌটোর ভেতরে গুঁড়ো গুঁড়ো কিছু পড়েছিল। পরীক্ষা করে দেখেছি, ওই গুঁড়ো শেকো বিষ ছাড়া কিছুই নয়। কফিতে বিষ মেশাবার সময় নার্ভাস হওয়া স্বাভাবিক। ওই নার্ভাসনেসেই কৌটোটাকে রান্নাঘরের টেবিলে ফেলে রাখতে সাহায্য করেছে। যা হোক, এরপর আমি মিত্রর এক সহচরী তৃপ্তি মল্লিকের সঙ্গে দেখা করলাম। তার সঙ্গে কথা বলার পরেই খুনের মোটিভ আমার কাছে পরিষ্কার হলো। মনে হয় কুন্তলা মুখার্জি মেলাঙ্কোলিয়া বা ওই ধরনের কোনো রোগে ভুগছেন, নইলে তার জীবন সহজ সরল খাতেই বইবার কথা। আমি অনেক চিন্তা ভাবনার পর যে থিওরি খাড়া করেছি, এবার সে কথা বলি।
কুন্তলা একদিন জানতে পারলেন তার স্বামী অফিস সেক্রেটারির ওপর ঝুঁকেছে। এর জন্য দায়ী যে নিজে। দিনের পর দিন নিজের ব্যবহারে স্বামী অতিষ্ঠ হয়েই যে অন্য পথ ধরেছেন একথা তিনি বুঝলেন না। প্রচন্ড রাগ হলো তার। স্বেচ্ছাচারিতার চূড়ান্তে গিয়ে এবার পৌঁছলেন। অনুতোষ নিজের স্বভাব অনুসারে দু চারবার ইশারা দিয়েছিলেন, কুন্তলা গ্রাহ্য করেন। এবার সাড়া দিলেন। দুজনের অন্তরঙ্গ কার্যকলাপ সময় অসময়ে 10 জনের চোখের আড়ালে ভালোই চলছিল। ক্রমে কুন্তলার মনে একটা পরিকল্পনা চেপে বসতে থাকে। ডিভোর্স হলে সুদীপ্ত সঙ্গে সঙ্গে শালিনীকে বিয়ে করবে, সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেবে জীবন। এরকম হতে দেওয়া যাবে না, এ অসহ্য। কাজেই পরিকল্পনা দানাবাদ। সুদীপ্তও থাকবে না। এমন কায়দায় কাজটা সারতে হবে যাতে সমস্ত দোষটা গিয়ে পড়ে শালিনীর ঘাড়ে। তারপর কুন্তলা নিজে বিয়ে করবেন অনুতোষকে। বয়স একটু বেশি অবশ্য হোক, টাকার পাহাড়ের ওপর তো বসে থাকবেন। তখনও তিনি জানেন না অনুতোষ তার মতো বহু মেয়েকে খেলিয়ে থাকেন। অবশ্য কথাটা চাপা থাকলো না। বেশি সোহাগ কাটতে গিয়ে অনুতোষের বিদ্রুপে জর্জরিত হলেন। তখনই জানতে পারলেন তার মতো মেয়েদের কিছুক্ষণ তৃপ্তি দেওয়ার জন্যই কামুক বৃদ্ধটির প্রয়োজন। ভালোবাসা, বিয়ে সমস্তই গৌণ বিষয়। বলা বাহুল্য, কুন্তলা এবার সমস্ত পুরুষ যাত্রার উপর চড়লেন। অপমানের প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠলেন বলেই পরিকল্পনা একটু বদলাতে হল। 35,000 টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে জানা ছিল। এক ঢিলে 2 পাখি মারার ব্যবস্থা করলেন। এরপর তো আপনি জানেনই ঘটনাটা কিভাবে ঘটেছিল। সে কথা আমি আগেই বলেছি। ভ্যানিটি ব্যাগের ব্যাপারটা একটু খুলে বলুন তো। বাসু নড়ে চড়ে বসে বলল, অনুতোষ বাবুর সামনের বাড়িতে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থাকে। আমি ওদের সঙ্গে দেখা করেছিলাম। কথায় কথায় জানতে পারি সেদিন সকাল 7:30টার পর দুজন লোক মিত্র বাড়ি থেকে ভীতচকিত ভাবে বেরিয়ে আসে। একজন মোটরে করে চলে যায়, অন্যজন পায়ে হেঁটে। পায়ে হাঁটা লোকটি অবশ্য রবীন দত্ত, কারণ ওই দলের মধ্যে ওরই একমাত্র গাড়ি নেই। গাড়ির বর্ণনায় দ্বিতীয় ব্যক্তিকে চেনা গেল, তিনি সুদীপ্ত মুখার্জি। এক্ষেত্রে ভাগ্য আমাকে কিছুটা সাহায্য করেছে। এমন একটা সময় এলো যখন সুদীপ্তবাবুর অফিসে আমি একা পড়ে গেলাম। তখনই ওর টেবিলে দেরাজ থেকে আবিষ্কার করতে পারলাম ভ্যানিটি ব্যাগটা। ব্যাগের ভেতরকার ছবি ইত্যাদি থেকে বুঝতে পারা গেল ওটা কার। শুধু তাই নয়, ওর মধ্যে পাওয়া গেল আরেকটা পানের মশলার কৌটো, যাতে কম করেও পরিখানেক শেক ও বিষ রয়েছে। বুঝলাম নার্ভাসনেসের জন্য মারাত্মক দ্বিতীয় ভুলটা কুন্তলা দেবী করেছে। এই সঙ্গে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেল। এক, টেলিফোনে সংবাদ পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ বাজে। 2, ভ্যানিটি ব্যাগ ফেলে এসেছেন পরে মনে পড়ে যাওয়া দরুনি যে কোনো ছুতোয় দুর্ঘটনাস্থলে আরেকবার উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। মিস্টার সামন্ত, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাগটা সুদীপ্তবাবুর দেরাজে কেন ছিল। অন্য প্রয়োজনেই সকালে তিনি গিয়েছিলেন অনুতোষ মিত্রর সঙ্গে দেখা করতে। গিয়ে দেখেন মিত্র মরে পড়ে আছে। মুখের কালচে অবস্থা দেখে বুঝতে অসুবিধা হয়নি খুন হয়েছে। তারপর তার দৃষ্টি পড়ে ভ্যানিটি ব্যাগেরও। অতি পরিচিত ব্যাগ। ব্যাপারটা সহজেই আঁচ করে নেন এবং ওটা সঙ্গে নিয়ে ওখান থেকে সরে পড়ে। স্ত্রীকে ঘাট থেকে সহজেই নামাবার অস্ত্র তখন তিনি পেয়ে গেছেন। আচ্ছা, সে কবিশটা ভদ্রমহিলা সংগ্রহ করলেন কোথা থেকে বলা মুশকিল। কোর্টে জেরার সময় হয়তো প্রকাশ পাবে। তবে আমার মনে হয় মাঝে মাঝে কোর্ট কমিশনার্স এর লাইনের ধারে বেদেরা এসে আড্ডা গাড়ে, এর কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে। সামন্ত মৃদু হেসে বললেন, ব্যাপারটা তাহলে মিটল। সমস্যা দেখা দেবে আবার এইভাবেই মিটে যাবে। গাড়িটা থামান, এখানেই নামবো। এখানেই? ঘড়িটা মেরামত করতে দিয়েছি, দেখি হলো কিনা। জিপের গতি মন্থর হয়ে আসতে লাগলো। শেষ হলো গহন যামিনীর প্রথম গল্পটি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আপনাদের আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে। যদি আপনাদের ভালো লাগে সেখান থেকেও আপনারা ছোট গল্প শুনে থাকতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।